গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে হলো শনিবার, সন্ধ্যে থেকে আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলার দিকে তো প্রতিদিন সেই একই কাজকর্ম থাকে, তো ভাবলাম আজকে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করি। এখন তো দামোদর মাস চলছে। এই দামোদর মাসে তুলসী কাষ্ঠ দিয়ে দীপদান করলে নাকি খুবই ভালো হয়। তো আমার ভীষণই ইচ্ছে ছিল তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানকে দীপদান করব। তো এখন সেটারই ব্যবস্থা করছি। এখন তো আমি খুব ব্যস্ত থাকি, তো ওই জন্য এই সমস্ত কাজগুলো করার অত সময় পাই না। শুকনো এই তুলসী গাছটা আমি অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম। তুলসী পাতা শুকিয়ে যাক বা তুলসী গাছ শুকিয়ে যাক, সেগুলো নাকি ভগবানের পুজোয় সর্বদাই ব্যবহার করা যায়। মানে তুলসী গাছ এত পবিত্র। বাসি ফুল দিয়ে ভগবানকে পুজো করা যায় না, কিন্তু এই তুলসী গাছ যতই শুকিয়ে যাক, যতই পুরনো হোক, তুলসী গাছ দিয়ে নাকি ভগবানকে সবসময় পুজো করা যায়। তো এই দেখো, আমি ওই যে ডালগুলো ভেঙে ছোট ছোট করে নিয়েছি, তারপরে তুলো পেঁচিয়ে নিলাম। ফুল ছাড়া ভগবানের পুজো করা যায়, কিন্তু তুলসী পাতা ছাড়া ভগবানের পুজো হয় না। ভগবানের পুজোতে তুলসী মহারানীর অনেক বড় ভূমিকা আছে। এই দেখো, তুলসী কাষ্ঠ দিয়ে দীপ বানিয়ে নিলাম। এবার আমি সন্ধেবাতি দেব। যেহেতু দামোদর মাসের বেশ কয়েকদিন চলে গেছে, ওই জন্য খুব বেশি একটা বানাইনি। আর তাছাড়া জানো তো, আমার ঘরে সবই আছে। মানে দামোদর মাসে দীপ জ্বালানোর জন্য যা যা দরকার সব কিছুই আমার ঘরে আছে। ঘিয়ের প্রদীপ, তারপরে এমনি নতুন মাটির প্রদীপ, তারপরে এই দেখো এই শিশিতে রয়েছে তিল তেল। আমার বর এই তিল তেলটা নিয়ে এসছে প্রদীপ জ্বালানোর জন্য। আমার যখন যেটা ভালো লাগে আমি তখন ভগবানকে সেইভাবেই দীপ দেখাই। কোনো দিন তিল তেল দিয়ে দীপ জ্বালাই, কোনো দিন ঘি দিয়ে দীপ জ্বালাই, আবার কোনো দিন তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানকে দীপ দেখাই। তবে তুলসী কাষ্ঠ দিয়ে দীপদান করাটাই খুবই ভালো, এতে ভগবান নাকি খুব সন্তুষ্ট হয়। বন্ধুরা, আজকে হলো রোববার, আর আমি এখন বিষ্ণুভোগ রান্না করছি। সকাল থেকে এই বিষ্ণুভোগ রান্নারই তোড়জোড় চলছে। তো বিষ্ণুভোগ মানে হলো গিয়ে ভেজ বিরিয়ানি, তো সেই সবেরই ব্যবস্থা করছি। বরকে বলে এটা সেটা বাজার আনিয়েছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। তার আগে দেখাই সকাল থেকে কি কি রান্না করলাম। এই যে ডাল রান্না করেছি, এটা হলো গিয়ে মটর ডাল, থোড় ভাজা, আর এই হলো গিয়ে পাঁচমিশালি সবজি। এটা আমি রান্না করিনি, এটা আমার মা পাঠিয়েছিল কালকে, তো সেটাই আমি এখন জাল দিলাম। গ্যাস ওভেনে আলুর দম বসিয়েছি। আলুর দমটা একটু অন্যরকম করে করছি। ওই টক দই, তারপরে নারকেলের দুধ দেবো, নারকেলের দুধটা দেবো লাস্টে। ওই যে একটা কড়াইতে আলুর দম আর একটা কড়াইতে জলপাইয়ের চাটনি হচ্ছে। তো আলুগুলোকে আবার সেই ভাপিয়ে নিয়েছি, তারপরে ভাজলাম, তারপরে মশলা কষিয়ে আলুটা বসিয়ে দিয়েছি। বিরিয়ানির সাথে আলুর দম খাবে। আর ওই বাসমতি চালের ভাতটাও হয়ে গেছে, ভাতটা ঠান্ডা করতে দিয়েছে। ওই যে বড় হাঁড়িতে ভাত করে নিয়েছে, সেটা এখন ঠান্ডা হচ্ছে। ভাত হয়েছে তাও অনেকক্ষণ হয়ে গেছে। পনিরটাকে বড় বড় করে কেটে নিলাম, এবার এটাকে ভাজা করব, তারপরে গাজর বিনস এগুলো ভাজা করব, তারপর লাস্টে সয়াবিনটা ভাজা করব, কারণ সয়াবিনটা তো একটু আগে সেদ্ধ করলাম, ওই জন্য সয়াবিনটা লাস্টে ভাজা করব। সয়াবিন আর সবজিপাতি এগুলো সব ভেজে তারপর মশলা কষিয়ে এর মধ্যে দিলাম। এটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো, রান্না হয়ে গেছে এটা। আর এই হলো পনিরটা একটু জলে ভিজিয়ে রেখেছি। পনিরটা এর মধ্যে দেবো না, পনিরটা নরম তো ভেঙে যাবে। এবার সব কিছু মেশাবো। আমার কতদিনের যে শখ ছিল এইরকমভাবে ভেজ বিরিয়ানি বানাবো। আমি সয়াবিনের বিরিয়ানি অনেকবার বানিয়েছি, কিন্তু এত কিছু দিয়ে এইভাবে ভেজ বিরিয়ানি বা বিষ্ণুভোগ কখনো বানাইনি। এখন এটা স্টেপ বাই স্টেপ সাজাবো। একটু ভাত দেব, একটু সয়াবিন, পনির, সবজি এগুলো সব দিয়ে বিরিয়ানি মশলা দেব, গোলাপ জল, কেওড়ার জল, ঘি, তারপর গরম মশলার গুঁড়ো, এগুলো সমস্ত কিছু দিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো ভারী কিছু একটা দিয়ে। তো ভারী কিছুই আমি খুঁজে পেলাম না। গাছের কতগুলো পেঁপে ওই গামলার মধ্যে রেখেছিলাম, তো সেই পেঁপের গামলা দিয়েই দেখো চাপা দিয়েছি। আর কড়াইটা আমি তাওয়ার উপরে রেখেছি। আমি এইভাবেই বিরিয়ানি রান্না করি। ওই যে দেখো, গ্যাস ওভেনের উপরে তাওয়া রেখে কড়াইটা রেখে তার উপরে ভারী কিছু একটা চাপা দিয়ে রাখলাম।
ঠাকুরের অনুষ্ঠান যখন হয়েছিল তখন অনেক জলপাই আর টমেটো নিয়ে এসেছিল। তো এই টমেটোগুলো যদি এখন এইভাবে আমি ফ্রিজে রেখে দিই খুব বেশি দিন ভালো থাকবে না। ওই কারণে ভাবলাম কিছুটা টমেটো কেটে তারপরে জিপলক ব্যাগের মধ্যে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, পরে এগুলো খাওয়া যাবে। দিওয়ালির সময় এই ড্রাই ফ্রুটসের ট্রেটা বের করেছিলাম, এটা আবার মুছে জায়গায় রেখে দেব, আবার সামনের বছর এটা বের করব। এই দেখো আলুর দমটা হয়ে গেছে, আর জলপাইয়ের চাটনি করেছিলাম, ডাল, থোর ভাজা, এগুলো তো আগেই দেখালাম। কালকে রাতে আমি থোরটা কেটে রেখেছিলাম, পাশের বাড়ি থেকে দিয়েছিল। আর এই দেখো বিরিয়ানিটাও হয়ে গেছে, এবার একটু নেড়েচেড়ে নিতে হবে। পাত্রটা ছোট হয়ে গেছে, দেখো অনেকটা বিরিয়ানি হয়েছে, কিন্তু পাত্রটা ছোট, ওই জন্য একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে। আস্তে আস্তে করে নেব, সব কিছু একটু আস্তে আস্তে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো কার্তিক মাস পড়ার পর থেকে বাড়িতে একদিনও মাছ মাংস আসেনি। এমনিতে ওরা বাইরের থেকে খাবার এনে এটা ওটা খেয়ে থাকে, কিন্তু আমি এখনো অবধি মাছ মাংস রান্না করিনি। ফ্রিজের মধ্যে 2 পিস ভোলা মাছ ছিল, তো একদিন সেই ভোলা মাছটা কৃপাকে ভেজে দিয়েছিলাম। তবে মাঝে মধ্যে ডিম রান্না করা হয়। অর্জুনকে বললাম, তুই এবার ভেজ বিরিয়ানি খেয়ে বল এটা কেমন হয়েছে। তো অর্জুন তো বেশ খুশি। প্রথমে ভাবছিল ভেজ বিরিয়ানি খেতে মনে হয় ভালো হবে না, এখন বেশ খুশি হয়েছে। দুপুরবেলা তো বেশ মজা করে বিষ্ণুভোগ খেলাম, তারপর সন্ধ্যের দিকে অশোকনগরে আসলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। অশোকনগরে খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, অনেক সুন্দর সুন্দর ঠাকুর হয় এখানে। প্রতি বছর আসা হয় না, কৃপা অর্জুন যখন ছোট ছিল তখন প্রতি বছরই আসা হতো, কিন্তু এখন প্রায় সময় দেখা যায় এই সময়টাতে ওদের হয়তো পরীক্ষা থাকে বা হয়তো স্যারের কাছে পড়া থাকে, সেই জন্য আর প্রতি বছর আসা হয় না। পাশের বাড়ির সুইটিকেও আজকে নিয়ে আসলাম। সুইটিরা জানো তো ঠাকুর দেখতে যায় না, দুর্গাপূজার সময়, কালী পুজোর সময়, কোনো সময়ে না ওরা না বের হয় না। আমার না খুব খারাপ লাগে, আমি ওই জন্য না ওকে নিয়ে আসলাম। হ্যাঁ আসলামই তো এই মাত্র। হেব্বি সুন্দর হয়েছে ঠাকুরের মুখটা, যা সুন্দর হয়েছে না ঠাকুরটা। লাইটিং এর জন্য না ভালো বোঝা যাচ্ছে না, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। দূরে দাঁড়িয়ে থেকে ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই, এগিয়ে আসুন রাজস্থানী পাপড়ি চাটের স্টল লক্ষ্য করে আর অল্প একটু খেয়ে দেখুন, ভালো লাগলে পরে বেশি করে খাবেন। এই মেলায় এই রাজস্থানী পাপড়ি চাটের দাম নাকি 100 টাকা প্লেট। 6খানা না 7খানা পাপড়ি দিল, বলে 100 টাকা। তো সুইটিকে একটা দেয়া হয়েছে, ও একদমই খাবে না। তারপর ওরা আবার সবাই চিকেন মোমো খেলো, ফুচকা, ঘুগনি, এই সমস্ত খাওয়া হলো। আমরা তো কিছুই খেতে পারবো না, আমি কিচ্ছু খাইনি, আইসক্রিমও খাইনি। বহু বছর জানো তো কোনো রাইডে ওঠা হয় না। আমি এগুলোকে একটু ভয়ই পাই, এগুলো উঠতে আমার বেশ ভয় লাগে, তো সেই জন্যই ওঠা হয় না। কিন্তু এই বছর ইচ্ছে করলো একটা রাইডে উঠবো। তারপর দেখলাম এই ট্রেনটা একটু আর কি কম ভয়ঙ্কর লাগছে, সেই জন্য এই ট্রেনে উঠলাম। আর কৃপা উঠবে না, আমি তো প্রচন্ড ভয় পাচ্ছি। তুমি নেমে যাও, দাদা বাবাকে উঠতে দাও। বাবা আমি কত বছর তুমি আসো, আমি নেমে যাবো। নামবে বলছে, তুমি আসো। সুইটি এত ভীতু, সুইটি যে এত ভীতু আমার জানা ছিল না। আমি মনে করেছি ওর কোনো অসুবিধা করবে না। তো সুইটি প্রথমে খুব ভয় পেয়েছে, প্রথমেই তো ওই যে জার্কিংটা বেশি হয়, পরের দিকে আর অতটা ভয় লাগে না। আর অর্জুন বলছে আবারও উঠবে, অর্জুনের হেভি মজা লেগেছে। এগুলো খেতে সেরকম একটা ভাল লাগে না, একবার খেয়েছিলাম। আর একটা চামচ দিন না। তো পাপাকে একটু দিস, এটা আমরা খেতে পারবো। বল নিয়ে খেলছে। ছোটবেলায় এটা ছিল না, সত্যিই ছিল না এটা। আর এই মেলায়
আমি ট্যাটু করবো, ট্যাটু করবো। ওই তো ওই যে ট্যাটু করাচ্ছে, আমি কি করে আসি? তুমি একটু পাশে দাঁড়াও, তুমি আমাকে ইন্সপায়ার করবে। ভালো গোবিন্দভোগ চালের ভাপা পিঠা। সেদিন আমি 20 টাকা দিয়ে দেশবন্ধু পার্কের ওখানে পিঠা খেয়েছি, একটু ভালো ছিল না পিঠাটা। লাইটিংটা এত সুন্দর হয়েছে না, ভীষণ সুন্দর হয়েছে লাইটিংটা। কে? আমি মুখের সামনে ফোন নিয়ে দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, অনেক ঠাকুর আছে। এইগুলো হলো গিয়ে প্লাস্টার অফ প্যারিস দিয়ে বানানো, ভালোই লাগে দেখতে। এই কুকুরটা বেশ ভালো লাগছে দেখতে। এই কি পড়লো? চল, তোর বাবার সময় শেষ। দুটো মাত্র ঠাকুর দেখলাম, তোর বাবার সময় নেই। আস্তে আস্তে চল, ওর জন্য খাওয়া হয়ে গেছে। ঘরটা খুলে দে, ট্রেন যাচ্ছে। আমি ঘরে চলে গেলাম, ওর জন্য আয় ঘরে আয়। ওই বিশ্বরূপকে কি নাকি টাস্ক বলবি? আরও হয়তো কয়েকটা ঠাকুর দেখা হতো, কিন্তু 8টার সময় আমার বরের আবার কাজ রয়েছে। 8টার সময় এক কাস্টমার আসবে, তো সেই জন্যই তাড়াহুড়ো করেই যে আমাদেরকে 7:45-8টার মধ্যে বাড়িতে পৌঁছে দিয়ে ও দোকানের দিকে চলে গেছে। আর আজকে আমাদের মন্দিরে, মানে অশোকনগরের মন্দিরে কীর্তনের শেষ দিন, তো আজকে অনেক রাত অবধি কীর্তন হবে। ও তো প্রতিদিনই যাচ্ছে, এই 3-4 দিন ধরে ওই মানে রাত করেই বাড়িতে আসছে। হ্যাঁ, এরপর থেকে তো তোকে ওই কীর্তনিয়াদের সাথে নাম লিখিয়ে দেবো, কীর্তন করবি। তো আজকে এই 4-5 দিন ধরে ওখানে কীর্তনের অনুষ্ঠান হচ্ছে। আমার বর ওই রাতের বেলা দোকান টোকান করে ওখানে কীর্তন করে তারপরে রাতের বেলা বাড়িতে আসে 12টা, কোনো দিন 11:30 এরকম সময় বাড়িতে আসে। রাতের বেলা ওখানেই প্রসাদ খায়। আমি একদিনও যাইনি, আর আজকে লাস্ট দিন তো, তাই আজকে বললে একটু দেরি হবে। তো আমি এখন উপরে ঘরে চলে যাব, আমার বর তো দেরি করে আসবে, কিন্তু আমি আর যাবো না। আর এই জামাটা সেই আমি বারাসাতে শ্রীগুরু থেকে নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। আমার মেজো বোন টাকা দিয়েছিল, মা টাকা দিয়েছিল, আর ছোট বোন অনলাইনে আমাকে একটা ড্রেস পাঠিয়েছিল, কটনের মধ্যে একটা ড্রেস পাঠিয়েছিল। সেটাও আমার পরা হয়নি, এটাও পরা হয়নি। বাপরে, খেয়েছিস তো বাড়ি? আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। তো এই জামাটা পরা হয়নি, এই জামাটা আজকে পরলাম। তো সবাই বললে এই জামাটা নাকি খুব ভালো লাগছে, জামাটা নাকি খুব সুন্দর হয়েছে, জামাটা নাকি খুব সুন্দর হয়েছে। ওইটা বলার জন্যই এতগুলো কথা বললাম। আমি তো সমস্ত টাকা হ্যাঁ, এই ভি কাটিংটা ভালো লেগেছে, ভালো লাগে না, এরকম গোল গোল ভালো লাগে ভি কাটিংটা। ছেলেও বুঝে গেছে কোন কাটিং ভালো লাগে, কোন কাটিং এই যে আমি ভি কাটিং করে নিয়েছি নিজেরটা কেটে কাটিং। ছেলেদেরকে আমার অতটা ভি কাটিংয়ে ভালো লাগে না। তো যাই হোক, আমার তো সেই টাকা খরচাও হয়নি, মানে পুজোর সময় বাপের বাড়ি থেকে যে টাকা পেয়েছিলাম সমস্ত টাকা আমার খরচাও হয়নি, টাকা আমার এখনও রয়ে গেছে। তারপর আবার অর্জুন ভাইফোঁটার সময় 500 টাকা পেয়েছিল। ছোটো বোন তো ওকে এই গেঞ্জিটা গিফট করেছিল, এই যে এই গেঞ্জিটা ওকে দিয়েছিল। আর এটা পিছন প্রিন্টেড। আচ্ছা দেখাচ্ছি। আর মেজো বোন 500 টাকা দিয়েছিল। আমার কাছে এখনো অনেক টাকা রয়েছে, ওই টাকাগুলো আমার কি ঠিক আছে, ওই টাকাগুলো কাজে লাগাতে হবে। ড্রেস কিনবো না, প্রচুর ড্রেস কেনা হয়েছে। বন্ধুরা, আমার মা ওই 500 টাকা নিয়ে নিয়েছে, বড় বাড়ি যে তুমি এটা দেখছো, তাই আমার মা ওই 500 টাকা নিয়ে নিয়েছে আমাকে শুধু বলে কি, আমি বড় মানিকে বলে দেবো যে তুমি ওই 500 টাকা নিয়ে গেছো, ওই ভাইফোঁটার 500 টাকা ওকে দেয়নি, আমার কাছে রয়েছে। দেবো, তুই তো এটা ওটা কিনতেই থাকিস, তো সেই টাকাগুলো কোথা থেকে আসে? সেই টাকাগুলো কোথা থেকে আসে? যাই হোক, অনেক গল্প করলাম। আমি এখন জামা কাপড় ছাড়ি, জামা কাপড় ছেড়ে তারপরে কি করব জানি না, ঘর গোছাতে হবে। আজকে আমি যে বিষ্ণুভোগ রান্না করেছি সেটা ভীষণ পছন্দ হয়েছে সবার। কৃপা অর্জুনের খুব ভালো লেগেছে। আমার বর তো সেরকম একটা খায়নি, আমার বর রাতেও খায়নি, দুপুরেও খায়নি। তো এই রাতের বেলা এসে একটুখানি বাটিতে করে অল্প একটু খেলো, এই একটু আগে আসলো ও।
তো সেভাবে আর কি খাওয়া হয়নি ওর, কিন্তু কৃপা অর্জুনের ভীষণ পছন্দ হয়েছে, ওরা খুব খুশি, ওরা মন ভরে খেয়েছে, ওদের সাথে আমিও মন ভরে খেয়েছি। আমার তো অনেক দিন ধরে এটা রান্না করে খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হয়ে উঠছিল না। আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো। রাতের বেলার দিকে সেরকম কিছু খাই না, কিন্তু বিষ্ণুভোগের লোভে পড়ে রাতের বেলাতেও ডিনার করা হয়েছে। টিপা আমাকে বলছিল এটা রান্না করার আগে, মা তুমি তো এটা নিরামিষভাবে করছো, দেখো যেন ভালো হয়, তুমি তো এই রান্নাটা এর আগে করনি কখনো। যখন আমি দুপুরে রান্না করছিলাম সেই সময় বলছিল যে আমরা খেতে পারবো তো, এটা ভালো হবে তো? আমি বলছিলাম হ্যাঁ হ্যাঁ ভালো হবে ভালো হবে। আমি তো কখনো রান্না করিনি, কিন্তু আমার মনে হয়েছে যে এটা ভালোই হবে, খারাপ কেন হবে। তো ছেলে মেয়ে খেয়ে তো ভীষণ খুশি। কৃপা বলে এর মধ্যে যে পেঁয়াজ রসুন পড়েনি সেটা খেলে বোঝাই যায় না। মানে আমাদের মুখ তো পাপি তাপি মুখ, আমরা তো এই ধরনের খাবার সেরকম একটা খাই না। তো এইরকম রান্না করার পরে ছেলে মেয়ে দেখলাম ভীষণ খুশি হলো। তো আজকে এটা খেয়ে ওদের সবার খুব ভালো লেগেছে, খুব প্রশংসা করেছে, বারবার বলছিল যে বিরিয়ানিটা ভীষণ ভালো হয়েছে। যাই হোক, তো ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, দেখছো না চোখ টেনে খুলতে পারছি না।